বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি ব্রজলাল কলেজ খুলনার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান বাপ্পি, প্রভাষক অর্থনীতি, সরকারি ব্রজলাল কলেজ খুলনা। একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আজকের আলোচনা করব। প্রথম অধ্যায়ের আজকে এটি চতুর্থ ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস শুরু করার আগে এসো আমরা একটু দেখে নেই তৃতীয় ক্লাসে আমরা কি শিখেছিলাম। আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম উৎপাদন সম্ভাবনা রেখা এবং উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কিভাবে সুযোগ ব্যয় নির্ণয় করা যায় এবং সুযোগ ব্যয় সম্পর্কে বিস্তারিত আমরা জেনেছিলাম। এবং উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা দেখেছিলাম যে দুটি ভিন্ন দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ এবং একটি দ্রব্য উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে অন্য একটি দ্রব্যের উৎপাদনও পরিবর্তিত হয় এবং একটি দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য অন্য একটি দ্রব্যের উৎপাদন ঠিক যতটুকু হ্রাস করতে হয় ততটুকুকে সুযোগ ব্যয় বলা হয়। এটা ছিল গত ক্লাসের আমাদের আলোচনা, আশা করি তোমাদের মনে আছে। তো আজকে আমরা আলোচনা করব অর্থ ব্যবস্থা, অর্থাৎ প্রতিটি দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, যে ব্যবস্থা বা যে নিয়মে একটি দেশের অর্থনীতি পরিচালিত হয়, সেই ব্যবস্থাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের পাঠ অর্থ ব্যবস্থা। এই পাঠ শেষে তোমরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা বলতে পারবে এবং এই অর্থনৈতিক ব্যবস্থাগুলোর বৈশিষ্ট্য বলতে পারবে। তাহলে প্রথমেই আমরা অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থার সাথে পরিচিত হই। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জেনেছো, আমরা পূর্বের যে ক্লাসগুলো করেছি সেখানে দেখেছি যে সম্পদ নিয়েই আমাদের সমস্ত আলোচনা। সম্পদের ব্যবহার কিভাবে করতে হয়, দ্রব্য উৎপাদনের জন্য সম্পদ কতটুকু ব্যবহার করতে হয়, যেহেতু সম্পদ সীমিত, সেই সীমিত সম্পদ কে কার জন্য কতটুকু কিভাবে ব্যবহার করবে, এটাই হচ্ছে অর্থনীতির মূল আলোচনা। তো এই অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থাও মূলত সেই সম্পদ নিয়েই আলোচনা, যেটি হচ্ছে যে কোনো একটি সমাজের বা রাষ্ট্রের যে সম্পদ, এই সম্পদ কার অধিকারে থাকবে বা এই সম্পদের ব্যবহার ও ব্যবস্থাপনা এটা কার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই যে ব্যবস্থা বা এই যে সিস্টেম, এই সিস্টেমটাই হচ্ছে অর্থ ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। আমরা যদি একটু দেখি, এখানে লেখা আছে সমাজে মানুষের সম্পত্তির অধিকার, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ এই প্রভৃতি বিষয়ে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে যে প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো ভূমিকা পালন করে তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ কোন একটি রাষ্ট্রের বা সমাজের একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক এবং আইনগত কাঠামো থাকবে, যেই কাঠামোর মাধ্যমেই হচ্ছে সেই রাষ্ট্রের বা সমাজের সকল সম্পত্তি এটা অধিকার করা, সেই সম্পদ দ্বারা উৎপাদন করা, সেই উৎপাদিত সম্পদ এবং উৎপাদনের জন্য প্রয়োজনীয় সম্পদের বিনিময়, বন্টন ও ভোগ, এই বিষয়গুলো নিয়ন্ত্রিত হবে কোনো একটি রাষ্ট্রের একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর ভিতরেই। এই যে কাঠামো, এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, এই কাঠামোই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ আমরা যদি সহজ কথায় সংজ্ঞা দেই, মানুষ যে প্রাতিষ্ঠানিক কাঠামো ও বিধি ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে তাকেই অর্থনৈতিক ব্যবস্থা বা ইংরেজিতে ইকোনমিক সিস্টেম বলা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অর্থনৈতিক ব্যবস্থার বা অর্থ ব্যবস্থার সংজ্ঞা বুঝতে পেরেছ। এই অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা পৃথিবীর সকল দেশে একই রকম নয়।
এক এক দেশে এক এক রকম অর্থব্যবস্থা প্রচলিত। অর্থব্যবস্থা মূলত 4 ধরনের হয়ে থাকে। তো এসো আমরা এই অর্থব্যবস্থার প্রকারভেদগুলো জানার চেষ্টা করি। অর্থব্যবস্থার প্রকারভেদের ভিতরে প্রথমেই আসছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এটাকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে বোঝাচ্ছে যে অর্থব্যবস্থায় সম্পদের এবং যে উৎপাদনের উপকরণ সমূহ এর মালিক হচ্ছে জনগণ, বা জনগণ ব্যক্তিগতভাবে সম্পদ ও উপকরণের মালিক হতে পারে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে সম্পদ অর্জন করতে পারে এবং সেই সম্পদ ব্যবহার করতে পারে। এই যে ব্যবস্থা যে অর্থনীতিতে প্রচলিত, সেই অর্থব্যবস্থাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। আমরা যদি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখি, দেখো, সম্পদ ও উপকরণ সমূহের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে। এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ থাকে। অর্থাৎ একজন ব্যক্তি তার নিয়ন্ত্রিত সম্পদ দ্বারা তিনি যত খুশি বা যেভাবে খুশি তিনি মুনাফা অর্জন করতে পারেন। এখানে কোনো রাষ্ট্রীয় বাধা থাকে না বা নিয়ন্ত্রণ থাকে না। এই অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতার সুযোগ থাকে। অর্থাৎ যেহেতু এখানে ব্যক্তিগত মালিকানা এবং ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ থাকে, যে কোনো ব্যক্তি যে কোনো সময় অর্থব্যবস্থার ভিতরে প্রবেশ করতে পারে বা অর্থব্যবস্থায় নিজের অবদান রাখতে পারে এবং এর মাধ্যমে এই অর্থনীতিতে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। এই অর্থব্যবস্থায় কোনো কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে না। অর্থাৎ ব্যক্তিগতভাবেই হচ্ছে অর্থব্যবস্থা বা অর্থনীতি নিয়ন্ত্রিত হয়। এখানে কেন্দ্রীয়ভাবে কোনো অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় না। এটাকে অনেকটা ফ্রি মার্কেট ইকোনমিও বলা হয়। অর্থাৎ এই অর্থব্যবস্থার মূল কথা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি যখন ব্যক্তিগতভাবে মুনাফা অর্জন করবে, ব্যক্তিগতভাবে তার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, সামষ্টিকভাবে পুরো সমাজ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করবে। এ হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল কথা। এখানে এই অর্থব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয় মূল্য বা বাজার ব্যবস্থা। অর্থাৎ এখানে বাজারে মূল্য ব্যবস্থা, অর্থাৎ কোনো সম্পদের বা কোনো দ্রব্যের মূল্য কত হবে এটা বাজারের চাহিদা ও যোগানের উপর নির্ভর করে স্বয়ংক্রিয়ভাবেই নির্ধারিত হয়। এই অর্থব্যবস্থায় কেউ দাম নির্ধারণ করে দেয় না বা দাম কারোর উপর চাপিয়ে দেওয়া হয় না। এই হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সার্বিক বৈশিষ্ট্য। আমাদের দ্বিতীয় যে অর্থব্যবস্থা, নির্দেশনমূলক অর্থব্যবস্থা, বা এটার আরেকটি নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম। এই অর্থব্যবস্থায় এর মূল কথা হচ্ছে যে সম্পদ এবং উপকরণ সমূহ, উৎপাদনের যে উপকরণ এবং যাবতীয় সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র। এখানে রাষ্ট্র কর্তৃক সম্পূর্ণ অর্থনীতি নিয়ন্ত্রিত হয়। অর্থনৈতিক কার্যক্রমের সকল ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। এর যে বৈশিষ্ট্য সমূহ তোমরা একটু লক্ষ্য করো, সম্পদ ও উপকরণ সমূহের উপর রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকে। অর্থাৎ এখানে ব্যক্তিগতভাবে বা কোনো ব্যক্তি এই অর্থব্যবস্থায় সম্পদের মালিক হতে পারে না। সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকে। রাষ্ট্র তার একটি নির্দিষ্ট পরিকল্পনা এর মাধ্যমে, অর্থাৎ এখানে দেখো তোমরা বৈশিষ্ট্য আছে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ, সেই কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্র এই সকল সম্পদ ও সম্পদের উপকরণ সমূহ নিয়ন্ত্রণ করে বা পরিচালিত করে। এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি থাকে। ব্যক্তিগতভাবে কেউ মুনাফা অর্জন করতে পারে না। এই অর্থব্যবস্থায় প্রত্যেকে তার নিজস্ব কর্মতৎপরতার মাধ্যমে যা কিছু উপার্জন করবে সবই রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং রাষ্ট্র সেই সকল সম্পদ সমূহ যে তার জনগণের প্রয়োজনে সুষমভাবে বন্টন ও রাষ্ট্রের সুষম উন্নয়ন করে থাকবে। নির্দেশনমূলক অর্থব্যবস্থায় কেউ
ব্যক্তিগতভাবে সম্পদের মালিক হতে পারে না বা মুনাফা অর্জন করতে পারে না। সকলে তার যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে নিজের অবদান রাখে এবং তার উৎপাদিত সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় এবং রাষ্ট্র প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী বা প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সম্পদসমূহ সুষমভাবে প্রয়োজন অনুযায়ী বন্টন করে থাকে। এটি হচ্ছে নির্দেশনমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের আজকের এই আলোচনার তৃতীয় যে অর্থ ব্যবস্থা আসছে সেটি হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। এই মিশ্র মানে ধনতান্ত্রিক ও নির্দেশনমূলক অর্থ ব্যবস্থার একটি সংমিশ্রণ। এই অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত ও রাষ্ট্রীয় উভয় ধরনের মালিকানায় স্বীকৃত। এই অর্থ ব্যবস্থায় দেখা যাচ্ছে যে রাষ্ট্র সম্পদের মালিক, রাষ্ট্র মুনাফা অর্জন করে রাষ্ট্রীয়ভাবে, আবার একটি নির্দিষ্ট অংশ পর্যন্ত বা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যক্তিগতভাবেও সম্পদের মালিক হওয়া যায়, ব্যক্তিগতভাবে মুনাফা অর্জন করা যায়। কিন্তু এখানে একটি নির্দিষ্ট লিমিট, নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকে। রাষ্ট্র একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রেখে ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে থাকে সম্পদ এবং মুনাফা অর্জনের জন্য। এটা মূলত ধনতন্ত্র ও সমাজতন্ত্রের একটি সংমিশ্রণ। এই অর্থ ব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় খাতেরই সহাবস্থান থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি বাংলাদেশের অর্থনীতির কথা একটু চিন্তা করো, দেখো বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু এই মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশের অর্থনীতিতে সরকারি সকল ধরনের প্রতিষ্ঠান বিদ্যমান, তার পাশাপাশি সেই একই ধরনের প্রতিষ্ঠান বেসরকারিভাবেও বিদ্যমান আছে। আর্থিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, সকল ধরনের প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সেখানে উভয় খাতেরই সহাবস্থান বিদ্যমান আছে এবং এখানে ব্যক্তিগতভাবে মুনাফা অর্জন করা যায়, ব্যক্তিগতভাবে সম্পদের মালিক হওয়া যায়, কিন্তু রাষ্ট্র কর্তৃক একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নিয়ন্ত্রণ আরোপ করা আছে যে এই নিয়ন্ত্রণের বাইরে জনগণ সম্পদ বা মুনাফার মালিক হতে পারবে না। এটি হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। আমাদের চতুর্থ যে অর্থ ব্যবস্থা সেটি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থা এখানে ব্যক্তিগত বা রাষ্ট্রীয় কোনো মালিকানা স্বীকৃত নয়। এখানে বলা হচ্ছে যে কোরআন, সুন্নাহ ও ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত হবে। অর্থাৎ কোরআনে বা যে হাদিসে বা ইসলামী যারা স্কলার বা ইসলামী যারা আলেম আছেন তাদের যে নির্দিষ্ট মতামতের ভিত্তিতে বা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হবে, এটি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার মূল কথা। ইসলামী অর্থ ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে এটি সুদমুক্ত। এখানে সুদের কোনো প্রয়োগ নেই। তোমরা নিশ্চয়ই জানো ইসলামে সুদ নিষিদ্ধ, এজন্য সুদের কোনো ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থায় নেই। এখানে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, জাকাত দেওয়াটা বাধ্যতামূলক। যাদের জাকাত দেওয়া অবশ্য কর্তব্য তাদের জন্য জাকাত বাধ্যতামূলক করা হয়। এখানে জাকাত, তারপরে হচ্ছে যে জিজিয়া কর, তারপরে হচ্ছে উসর, তারপরে হচ্ছে ফিতরা, এই যে বিভিন্ন ধরনের যে ইসলামী শরীয়ত মোতাবেক যে বিধানগুলো আছে অর্থনৈতিক, এই বিধানগুলো অনুযায়ী ইসলামী অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল 4 ধরনের অর্থ ব্যবস্থার মূল কথা। আশা করি তোমরা এই আলোচনা থেকে এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ জানতে পেরেছ এবং এখন যদি তোমাদেরকে এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থার কোনোটার মধ্যে একটার সাথে আরেকটির পার্থক্য বা কোনো একটি ব্যবস্থা নির্দিষ্ট করে বৈশিষ্ট্য আলোচনা করতে বলা হয়, অবশ্যই তোমরা পারবে। তো এই ছিল আজকের সার্বিক আলোচনা। এখন তোমাদেরকে আজকের আলোচনার ভিত্তিতে একটু মূল্যায়ন করি। তোমরা প্রশ্নটি একটু খেয়াল করো। নির্দেশনমূলক অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা কেমন? অর্থাৎ নির্দেশনমূলক অর্থ ব্যবস্থা, নিশ্চয়ই তোমাদের মনে আছে নির্দেশনমূলক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি ছিল, এখানে সম্পদের মালিকানা কেমন। অপশনগুলো একটু খেয়াল করো। ব্যক্তিগত, রাষ্ট্রীয়, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় উভয়ই নাকি কোনোটি নয়? একটু চিন্তা করো। উত্তর রাষ্ট্রীয়। অর্থাৎ নির্দেশনমূলক অর্থ ব্যবস্থাটি হচ্ছে সেই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা রাষ্ট্রীয়, রাষ্ট্র সকল সম্পদের মালিক।
তো আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ, তোমরা বাসায় একটু চেষ্টা করবে। প্রশ্নটি হচ্ছে ধনতান্ত্রিক ও নির্দেশনমূলক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো। ধনতান্ত্রিক ও নির্দেশনমূলক অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো দেখেছো, ওই বৈশিষ্ট্যের আলোকে উভয়ের মধ্যে পার্থক্য তোমরা আলোচনা করবে। এই ছিল আজকের সামগ্রিক আলোচনা। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা ও ইসলামী অর্থব্যবস্থা এবং অর্থব্যবস্থার যে সংজ্ঞা তা তোমরা বুঝতে পেরেছো এবং লিখতে পারবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাস থেকে এখন এখানে বিদায় নিচ্ছি।